एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो लास्ट যেটা আমরা শুরু করেছিলাম ফুডেসে 2024 ম্যাথমেটিক্স সলিউশন অলরেডি কিন্তু আমি প্লেলিস্টে চারটে সেশন অর্থাৎ 12টা ভিডিও কমপ্লিট করে ফেলেছি। আজ আমি তোমাদের সাথে শুরু করব ডে 2 অর্থাৎ 17/3/2024 ডে 2 এর 5th সেশন পার্ট 1 ওকে এবং টেক্সট বুকলেট সিরিজ ক্যাপিটাল এ ওকে। তো শুরু করা যাক। ফার্স্ট যে ম্যাথটা সেটা হচ্ছে 1/6 দ্যাট মিন্স সিরিয়াল নাম্বার 1 প্রথম ম্যাথ এবং 6 নম্বর সিরিজটা কিসের না সিরিজের যেটা হচ্ছে 6 নম্বর দাগ ওকে। तो चलो शुरू करा जाए। फर्स्ट मैथ 1/6 दैट मीन्स सीरियल नंबर 1 এবং টেক্সট বুকলেট সিরিজ ক্যাপিটাল এর দাগ নাম্বার 6। তো কি বলেছে ত্রৈমাসিক অন্তর দেয়, তেমন ত্রৈমাসিক বলতে 3 মাস অন্তর সুদ দেয় ওকে। বার্ষিক 20% হারে 1600 টাকা সুদে আসলে 1852.20 হচ্ছে। দ্যাট মিন্স 1600 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল আর 1852.20 হচ্ছে আমার অ্যামাউন্ট। তো এটাকে একটু কাটাকাটি করে দেখো, এটা 2 এ কাটলে হবে 8000। তার আগে একটু এই জিরোটা ক্যান্সেল করে দাও, দশমিকটাকে তুলে দাও। দশমিকটাকে তুলে দিলে কি হবে, এখানে 2 আর এখানে একটা 0, তাহলে 8000 হচ্ছে আর এটা হচ্ছে 9761 মনে সামথিং, হ্যাঁ 61। তো এইটা হচ্ছে তোমার কত কিউ বলো তো, 20 কিউ, আর এইটা হচ্ছে 21 এর কিউ। দ্যাট মিন্স দেখো যে কিউব পার্টটা আসছে না, কিউব পার্টটা থেকে বোঝা যায় যে এটা টোটাল 3টে ফেজে লেগেছে, মানে থার্ড ফেজে এই জায়গাটা কমপ্লিট হয়েছে, থার্ড ফেজ ওকে। এবং এই যে এখানে বলেছে না ত্রৈমাসিক বলতে একটা ফেজ কমপ্লিট হতে সময় লাগে কত, 3 মাস। তাহলে 3টা ফেজ কমপ্লিট হতে সময় লাগবে কত, 9 মাস। দ্যাটস ইউর অ্যান্সার। বোঝা গেল? চলো 2 নম্বর 2 এর 7। শুধুমাত্র যদি এই কিউব বা এ থেকে ফেজটা আমরা ধরে নেব আর ওই যে ওখানে ত্রৈমাসিক দেওয়া আছে ওখান থেকে আমি মাসটা পেয়ে যাবো, ঠিক আছে। চলো 2 এর 7। কি বলেছে, 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল ওকে, ঠিক আছে। তাহলে -5টা আমি ইন্ডিকেট করছি 5 বছর আগে। এটা হচ্ছে ফাদার, এটা হচ্ছে সান। সানের বয়সে 8 গুণ ছিল কার বয়স, পিতার বয়স। পিতার বয়সটা পুত্রের বয়সে 8 গুণ ছিল কবে, 5 বছর আগে ওকে। এখন থেকে 5 বছর পর পিতা পুত্রের মোট বয়স হবে 65 বছর। এখন থেকে মানে বর্তমান, তাহলে প্রেজেন্টে চলে আসি। প্রেজেন্ট মানে ধরো 0, তাহলে 0তে মানে কি 5 বছর আমি সামনের দিকে এসেছি, তাহলে এটা কি হবে 5 যোগ হবে ওকে। আবার এখন থেকে 5 বছর পরে তাহলে কি হবে, এটা আবার 5 যোগ হবে 8x + 10 x + 10। এই দুটো যোগ হচ্ছে 65, তাহলে যোগ করলে কত হচ্ছে 9x + 20 সমান হচ্ছে 65 বছর। তাহলে x এর ভ্যালু কত হবে, -20 করে 45, 45 কে 9 দিয়ে ভাগ করলে 5, তাহলে x এর ভ্যালু কি বেরালো 5। কি চেয়েছে, পিতার বর্তমান বয়স। পিতার বর্তমান বয়স বলতে এই যে এটা 8x + 5, তাহলে কি হবে না 8x + 5 = 8 × 5 + 5 মানে 45 বছর। পিতার বর্তমান বয়স কত পেলাম আমি, 45 বছর। বোঝা গেল? চলো নেক্সট 3/8। কি বলেছে, একটি ভগ্নাংশের হর লবের থেকে 4 বেশি। একটা ভগ্নাংশের হর আছে যার লবের থেকে 4 বেশি। যদি লব ও হরকে 3 করে বাড়ানো হয় তবে নতুন ভগ্নাংশটা 4 এর 5। মানে লবকে আমি +3 করলাম, হরকেও +3 করে দিলাম, তাতে নতুন ভগ্নাংশটা কি হবে 4 এর 5। তাহলে এই 4 এর 5 যেটা হচ্ছে মূল ভগ্নাংশ, এখান থেকে আমরা শুরু করব। তো এইটাকে মাল্টিপল নিয়ে যাই, কত দেখো কি হবে 8 এর 10, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 3 দিয়ে করলে হচ্ছে 12, 15, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 16, 20, 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম ধরো 20, 25। জাস্ট এটাকে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে। দিয়ে এখান থেকে বলেছে এই যে ভগ্নাংশটা কি পেয়েছি, এই ভগ্নাংশটা মানে ধরো কোন একটা ভগ্নাংশ আছে x বা y ওকে, একেও 3 বাড়িয়েছি, একেও 3 বাড়িয়েছি, বাড়িয়ে আমরা ধরো a/b একটা ভগ্নাংশ পেয়েছি। এবার ডাইরেক্ট তো এটা a/b বলা নেই, এটাকে ভগ্নাংশ কাটাকাটি হতেই পারে। তো আমি সেই জন্য কি করলাম, এই ভগ্নাংশটাকে মাল্টিপ্লাই করলাম। যেহেতু অ্যান্সারগুলো দেখো একটু বড় আছে, মানে ছোট সংখ্যা নেই, জাস্ট ডবল ডিজিট আছে, তাই একে আমি মাল্টিপ্লাই করে ডবলের দিকে নিয়ে গেলাম। নিয়ে দেখো আমি যদি এই ভগ্নাংশটা থেকে 16/20
এটা কি করে পেয়েছি, এই ভগ্নাংশটা যা আর এই ভগ্নাংশটা তা একই ব্যাপার, এগুলো সবগুলো সমতুল্য ভগ্নাংশ। তাহলে এটা পেয়েছি মানে আমি এটা পেয়েছি, তাহলে এখান থেকে এটা কি করে পেয়েছি না 3 বাড়িয়ে পেয়েছি। তাহলে দেখো -3 করে দিলে কি পাচ্ছি আমি 13/17, দ্যাটস ইউর অ্যান্সার দেওয়া আছে। তার মানে আমার এমন একটা ভগ্নাংশ 13/17 যাকে আমি 3 করে বাড়ালে কত পাচ্ছি 16/20, দিয়ে কাটাকাটি করে কত পাচ্ছি আমি 4/5। আমি একটু ব্যাক ক্যালকুলেশন করে করলাম, ঠিক আছে, যে 4/5 মূল ভগ্নাংশ ছিল, তাকে একটু সমতুল্য ভগ্নাংশ মাল্টিপল করে বের করলাম, দিয়ে ওখান থেকে -3 বের করে দেখবো কোনটা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? এবং এখানে দেখো লবটা দেখো হরের থেকে কত 4 কম, উল্টে বলতে পারি হরটা লবের থেকে 4 বেশি। ক্লিয়ার? তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট 4/9। এইভাবে ক্যালকুলেশন গুলো কিন্তু করতে হবে। ওকে, তাহলে একটু টাইম বাঁচবে। 4/9 কি বলেছে, একটি রেল ইঞ্জিনের সামনের ও পিছনের চাকার পরিধি যথাক্রমে 140 সেমি, 140 সেমি, আর একটা বলেছে 350 সেমি। একটা রেল ইঞ্জিন আছে, সামনের চাকার পরিধি হচ্ছে 140 সেমি এবং পিছনের চাকার পরিধি হচ্ছে 350 সেমি। ইঞ্জিনটির যে ন্যূনতম দূরত্ব গেলে চাকা দুটি একসাথে পূর্ণ ঘূর্ণন কমপ্লিট করবে, মানে পূর্ণ ঘূর্ণন হবে, তা হলো, এই যে চাকা দুটি একসাথে কতটা পূর্ণ ঘূর্ণন মানে এলসিএম, এই যে ন্যূনতম দূরত্ব গেলে চাকা দুটি একসাথে পূর্ণ ঘূর্ণন হবে তা নির্ণয় করো। দ্যাট মিনস এদের লসাগু বের করবো। তার লসাগু বের করতে গেলে প্রথমে 0 যেহেতু আছে 10 দিয়ে দাও, 14 35, তারপর 7 দিয়ে দাও, 7 দিয়ে 14, 7 5 35, দ্যাট মিনস 5 দিয়ে 10, 10 10 100, 7 700। তাহলে মিনিমাম 700 সেমি যদি ন্যূনতম দূরত্ব যায়, তবে প্রথম চাকাটা কতবার যাবে, আই থিঙ্ক 5 বার ঘুরবে, আর দ্বিতীয় চাকাটা 2 বার ঘুরবে। ক্লিয়ার? চলো নেক্সট। পূর্ণ ঘূর্ণন তাহলে কমপ্লিট মানে একদম পুরোটা ঘুরবে, যে এটা 2 বার মানে পুরো কমপ্লিট করে দিয়েছে, আর ওটা 5 বার কমপ্লিট করে দিয়েছে। ওকে, চলো 5/11। কি বলেছে, এক ব্যক্তির বয়স তার 2 ছেলেমেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ। এক ব্যক্তির বয়স মানে ফাদার, তার 2 ছেলে মেয়ে, একটা ছেলে ধরো একটা মেয়ে ধরো, তাহলে ছেলের বয়স আমি x ধরলাম, মেয়ের বয়স y ধরলাম। তাহলে এক ব্যক্তির বয়স তার 2 ছেলে মেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ, তার মানে এটা কত হবে 2 × x + y। ক্লিয়ার? ওকে, 20 বছর পর তার বয়স হবে ছেলে মেয়েদের বয়সের সমষ্টির সমান। তাহলে 20 বছর পর কি হবে, এটাও +20 হবে, এটাও +20 হবে, এটাও +20 হবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে না 2 × x + y +20, এটা দাঁড়াচ্ছে x +20, এটা দাঁড়াচ্ছে y +20। তাহলে 20 বছর পর বাবার বয়স এটা, ছেলের বয়স এটা, মেয়ের বয়স এটা। তাহলে কি বলেছে না 20 বছর পর তার বয়স হবে ছেলে মেয়েদের বয়সের সমষ্টির সমান, মানে এইটা ইকুয়াল টু এইটা প্লাস এইটা, এটা বলতে চাইছি যে এর বয়স হবে এই দুজনের বয়সের সমষ্টির সমান। তাহলে দেখো একটা 20 তো আমি ক্যান্সেল করে দিতে পারি। ওকে ওকে, তাহলে এটা কত আছে আমার 2x + 2y - x - y, এদিকে চলে আসলো আর একটা 20 পড়ে থাকলো। দ্যাট মিনস আমি কি পাচ্ছি x + y = 20 পাচ্ছি, x + y = আমি কি পাচ্ছি 20 পাচ্ছি। একটা করে x আর একটা করে y ক্যান্সেল হয়ে যাবে। কি চেয়েছে ওই ব্যক্তির বয়স, ওই ব্যক্তির বয়স কত 2 × x + y, মানে x + y এর দ্বিগুণ। তাহলে x + y এর ভ্যালু কত 20, তাহলে এর দ্বিগুণ মানে কত 40। তাহলে এটাই হচ্ছে আমাদের ব্যক্তির বয়স 40 বছর। বোঝা গেল? চলো নেক্সট 6/14। ওকে, কি বলেছে না কিছু সংখ্যক ছাত্রের গড় ওজন 55 কেজি। একটা ক্লাসেও কিছুজন ছাত্র আছে, সবার গড় হচ্ছে 55 কেজি ওজনটা, সবগুলোকে নিয়ে। তাদের মধ্যে আলাদা করে 20 জনের দেখা গেল 60 কেজি এবং বাকি জনের দেখা গেল 51 কেজি। ধরো ক্লাসে কিছুজন আছে, সবার হচ্ছে 55 কেজি গড় ওজন। আমি 20 জনকে আলাদা করলাম, সেই 20 জনের হচ্ছে গড় ওজন কত হচ্ছে 60 কেজি, এবং ওই 20 জন বাদে বাকি যারা আছে তাদের গড় ওজন পেলাম কত 51 কেজি। তাহলে আমাকে বলেছে তাহলে কি চেয়েছে মোট ছাত্র সংখ্যা কত। ওকে, তো এটাকে একটু এলিগেশন ইউজ করে করবো। তো ফার্স্ট অফ অল দেখো কি আছে, টোটাল 20 জনের পেলাম আমি 60 আর আদার্স বাকি জনের 51।
এই দুটোকে ডিভাইড করে টোটাল যেটা হচ্ছে, মানে এই সবগুলোকে নিয়ে তো টোটাল পাচ্ছি, টোটাল এভারেজটা হচ্ছে 55 দিয়ে এলিগেশনটা বের করব। ওকে, তো এলিগেশন বের করলে দেখো এই যে বড় মাইনাস ছোট করলে কত পাচ্ছি আমি 4, এখানে ছোট মাইনাস বড় করলে কত পাচ্ছি 5। তার মানে ওই 20 জন ছাত্রছাত্রী এবং আদার্স যে বাকি ছাত্রছাত্রী তাদের রেশিও কত না 4:5। 20 জন ছাত্রছাত্রী যদি 4 জন থাকে, মানে ওই 20 জনেরটা যদি আমি 4 জন করে, তাহলে একে আমি এটা কত 4:5 রেশিও পেয়েছি। মানে 20 জনের যে গ্রুপটা আছে আর বাকি যে আদার্স গ্রুপটা আছে তাদের মানে রেশিওটা পাচ্ছি 4:5। যেহেতু এটা 20 বলে দিয়েছে, তাহলে একে আমি রেশিওকে 20 নিয়ে যাব। 20তে নিয়ে গেলে কি করবো, 5 দিয়ে গুণ করলে 5 আর 20, 5 5 25 করে দিলাম। যেহেতু রেশিও ছিল দেখো, এবার 20 জনের গ্রুপ এইটা আর আদার্স কতজন পেয়েছি 25 জন, তাহলে টোটাল আমি কতজন পাচ্ছি 45 জন। তাহলে এই ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত 45 জন। ক্লিয়ার? চলো নেক্সট। সেভেন বাই 15। কি বলেছে, দুটি মিশ্রণ এ এবং বি এর তরলের অনুপাত যথাক্রমে দেওয়া আছে 2:3 এবং 5:4। দুটি মিশ্রণ যে অনুপাতে মেশালে এ ও বি তরলের অনুপাত সমান হবে। ও, এটা এলিগেশন। তাহলে প্রত্যেক মিশ্রণের দুটো টাইপ আছে। মিশ্রণ মানে কি, অ্যাটলিস্ট তো দুটো ওখানে কোয়ান্টিটি বা কোনো কিছু মেশানো থাকবে, তাই তো? যার প্রথম মিশ্রণে এ আছে, এ ও বি এর অনুপাত হচ্ছে 2:3, আর দ্বিতীয় মিশ্রণে এ ও বি এর অনুপাত হচ্ছে 5:4। তাহলে আমি শুধুমাত্র যে কোনো একটা কোয়ান্টিটিকে নিয়ে কাজ করব। এখানে আছে আমার 2:3, এটা হচ্ছে আমার 5:4, একে মিশিয়ে আমি সমান করছি, মানে 1:1 হচ্ছে, দুটো সমান হচ্ছে। তো আমি এখান থেকে কি নেব না, যে কোনো একটা পার্টকে, ধরো এ ভাগটাকে নিয়ে কাজ করব প্রথমেরটাকে। তাহলে প্রথমেরটা কত আছে এই মিশ্রণে 2/5, এখানে কত আছে 5/9, আর মিশ্রণের অর্ধেক অর্ধেক হবে, সমান সমান মানে অর্ধেক হবে। তো এই জিনিসটা এবার এখান থেকে আমি কি করব দেখো, এখান থেকে আমি নিচে হরে কে কে আছে 5 9 2, এতে লসাগু কত হচ্ছে 9 5 45 2 90। তাহলে সবগুলোকে 90 দিয়ে লসাগু দিয়ে গুণ করে দাও। যেহেতু ভগ্নাংশ আছে, আমি কি করলাম লসাগু যেটা হরগুলো যেগুলো আছে এই হরগুলো লসাগু দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 90 দিয়ে গুণ করা মানে এটা কত হবে 36, এটা 10 50 আর এটা 45। ব্যাস, এবারে এটা এলসিএম করো, মানে ইয়ে করো, তোমার কি বলো এটাকে এলিগেশন করো। তাহলে বড় থেকে ছোট 5, ছোট থেকে বড় 9, তাই তো? হ্যাঁ, তাহলে আমি কি পাচ্ছি 5:9। তাহলে কি বলেছে না, কি অনুপাতে মেশাবে না 5:9 অনুপাতে যদি আমি মেশাই দুই মিশ্রণকে, তবেই নতুন যে মিশ্রণটা পাবো সেখানে এ এবং বি এর কি হবে, তরল দুটো কি হবে, তরল এ এবং তরল বি সমান সমান অনুপাতে থাকবে। বোঝা গেল? আমি সামনের পার্টটাকে নিয়ে করছি, এ কে নিয়ে করেছি, কেউ চাইলে বি কে নিয়ে করতে পারে 3/5 4/9 আর 1/2, 3/5 4/9 1/2, তখনও করে দেখবে সেই সেম বের হবে 5:9। ঠিক আছে? দুটো মিশ্রণ আছে, তরল দু প্রকার আছে, এ তরল আর বি তরল। এখানে প্রথমটা একটা মিশ্রণ আছে 2:3 অনুপাতে আছে, আর দ্বিতীয় মিশ্রণ আছে 5:4 অনুপাতে। তো এই দুটোকে মিশিয়ে আমি একটা নতুন মিশ্রণ তৈরি করছি, যাতে করে আমার তরল দুটো সেম সেম থাকে। তো ব্যাস এই হচ্ছে জিনিস, এলিগেশন লাগাবো, লাগিয়ে যে কোনো একটা ফার্স্ট পার্ট নাহলে সেকেন্ড পার্ট ধরে ক্যালকুলেশন করে যাবো, হয়ে যাবে। ঠিক আছে? চলো নেক্সট, 8/16। 8/16 কি বলেছে দেখি, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ, একটি আয়তাকার ক্ষেত্র আছে যার দৈর্ঘ্য প্রস্থ 45 ও 33 মিটার। এটা 45, এটা হচ্ছে 33। এটি আয়তাকার ক্ষেত্র আছে, তার দৈর্ঘ্য বলে দিয়েছে 45 মিটার এবং প্রস্থ বলে দিয়েছে 33 মিটার। তাহলে যত সংখ্যক বৃহত্তম বর্গাকার পাথর দিয়ে ওই আয়তাকার ক্ষেত্রকে ঢেকে ফেলা যাবে তা বের করতে হবে। তাহলে এই একটা ক্ষেত্র আছে, ধরো এখানে একটা সবচেয়ে বড় আমি এইরকম একটা টাইলস, বৃহত্তম বর্গক্ষেত্র, বর্গাকার টাইলস হচ্ছিল না, হয়নি, ধরো এরকম একটা বৃহত্তম বর্গাকার টাইলস কতগুলো নিব, যাতে এখানে সবগুলোকে পরপর বসাতে পারি আমি ভালো করে, পরপর এখানে টাইলসগুলো বসিয়ে যেন এটাকে পুরো কভার করা যেতে পারে, সেই বৃহত্তম টাইলসটা চাইছে। তার মানে কি,
ওই যে ছোট ছোট যে টাইলসগুলো নিব, সব থেকে বড় যে কতগুলো টাইলস নেবো না, প্রত্যেক টাইলসের যে আয়তনটা হবে সেগুলোর যোগফল এই পুরো ক্ষেত্রটার আয়তনের যোগফলের সাথে সমান হবে। তাহলে এর আয়তন কি করে বের করব? এর আয়তন বের করা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখান থেকে ক্যালকুলেশন হবে। দেখো এটাকে সিম্পলিফাই করলে কত হবে বলতো? 9 ইন্টু 5, এটাকে হচ্ছে 3 ইন্টু 11। আমি কিছু করতে পারিনি, জাস্ট নাম্বারগুলোকে ভেঙে দিয়েছি। তো দেখো এইখানে একটা স্কোয়ার নাম্বার আছে 9 না, এখানে একটা স্কোয়ার নাম্বার আছে 9, বাকিটা গুণ করলে কত হবে বলো তো? 9 ইন্টু 165। তাহলে আমি সব থেকে বড় মাপের একটা টাইলস নিলাম যার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, মানে বর্গাকার তো, তার দৈর্ঘ্য না বাহু ওটা হয়, মানে দৈর্ঘ্য প্রস্থ সব হচ্ছে 3 মিটার করে। তাহলে তার আয়তন কত হবে? 3 3 9 মিটার। তাহলে ওই যে 9 বর্গ মিটার, তাই তো আয়তন। তাহলে 9 বর্গ মিটার টাইলস যদি আমি 165টা নেই, তবে এর যা ক্ষেত্র আয়তন হবে, এর আয়তন কি হবে বা ক্ষেত্রফল হবে, সরি আয়তন নয় ক্ষেত্রফল। তাহলে ওর যে ক্ষেত্রফল হবে আর এর ক্ষেত্রফল সেম হবে। বোঝা গেল? টোটাল একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, বলছে তুমি সব থেকে বড় মাপের কত বড় মাপের একটা টাইলস নিয়ে ওই ক্ষেত্রফল মানে আয়তন এটাকে আয়তক্ষেত্রটাকে তুমি কভার করতে পারো, তাই তো? তার মানে কি ওর যা ক্ষেত্রফল হবে আর এর ক্ষেত্রফল টাইলসগুলোর ক্ষেত্রফল সেম হবে। তো ওর ক্ষেত্রফলটা আমি ক্যালকুলেশন করে পাচ্ছি কি 9 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 11। দ্যাট মিনস 9টাকে রেখে দিচ্ছি, যেহেতু এটা স্কোয়ার নাম্বার আমি ধরে নিচ্ছি যে আমি 3 মিটার মাপের একটা টাইলস নিব যার ক্ষেত্রফল হবে 9 বর্গ মিটার। ওকে, তাহলে 9 বর্গ মিটার মাপের কতগুলো টাইলস নিচ্ছি? 5 ইন্টু 3 ইন্টু 11, দ্যাট মিনস 165টা। তাহলে এখান থেকে অ্যান্সার আমার কত হবে? টাইলসগুলো কত হবে? যদি আমি 165টা সব থেকে বড় মাপের আমি এটাই পাচ্ছি, কেন এখানে এটাই একমাত্র স্কোয়ার নাম্বার ওর মধ্যে আছে, বাকিগুলো কিন্তু একটাও নেই। ওকে, চলো নেক্সট। নাইন বাই 17। কি বলেছে? এক ফল বিক্রেতা কিছু সংখ্যক কলা ক্রয় করে। একজন ফল বিক্রেতা বাজার থেকে কোথাও থেকে কিছু কলা কিনে নিয়ে এসেছে। সে যে দামে 6টি কলা ক্রয় করেছে, ধরো সে যেখান থেকে কলা কিনেছে, যে দামে 6টি কলা কিনেছে, ঠিক সেই দামে 5টি কলা সে অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে। কিনেছে একই টাকায় কিনেছে 6টা কলা, কিন্তু বিক্রি করার সময় সেম টাকায় 5টি কলা দিচ্ছে। তার মিনস তার কাছে একটা কলা লাভ হচ্ছে। তাহলে 5টা কলায় লাভ হচ্ছে 1টি কলা, তাই তো? বোঝা গেল? 5টি কলার মধ্যে লাভ হচ্ছে 1টি মাত্র কলা, কারণ আনছে 6টা কলা, 5টি কলা বিক্রি করছে, কারণ 5টা কলার উপর তার লাভ রয়ে যাচ্ছে তার কাছে কোটা? একটা কলা। তাহলে 100টি কলার মধ্যে কতগুলো লাভ হচ্ছে না 1/5 ইন্টু 100 সমান 20%। এটাই চেয়েছে অ্যান্সার, দেখবে? তাহলে তার লাভ ও ক্ষতির পরিমাণ কত? ধরো আমি 100 টাকায় 6টা কিনছি, 100 টাকায় 5টা বিক্রি করে দিচ্ছি। বোঝা গেল? তার মানে আমার টাকাটা সেম থাকলো, টাকাটা সেম, কিন্তু কলা আমার কাছে একটা বেঁচে গেল। তাই যে একটা কলা বেঁচে যাচ্ছে কতগুলো কলা বিক্রি করার জন্য? 5টা কলা বিক্রি করার জন্য। তাহলে 5টা কলার মধ্যে একটা কলা আমার লাভ হচ্ছে, তাহলে 100টা কলার কতগুলো? 20টা লাভ হবে। দ্যাট মিনস 20% লাভ হবে। এবং বের করে দেখবে একটা ওইভাবে বের করা যায়, 1/5 মাইনাস 1/6 বাই 1/5 ইন্টু 100%। এটাই হচ্ছে আসল ফর্মুলা। এটাও করে দেখবে, ওই তোমার অ্যান্সার সেম 20% বেরাবে। ঠিক আছে? বোঝা গেল? 1/5টা কি? একটি কলার বিক্রয় মূল্য মাইনাস একটি কলার ক্রয় মূল্য। তাহলে বিয়োগ করলে কি হবে? লাভ পাবো। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করে কি পাই? আমি প্রফিট পাই, বাই ক্রয় মূল্য। সরি, ক্রয় মূল্য ছিল তো ওটা, ক্রয় মূল্য তো সিপিটা 1/6 হবে। এটা সরি এটা ক্রয় মূল্য হবে 1/6। হ্যাঁ, বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এটাই তো হচ্ছে আমাদের প্রফিটের কি বলে ফর্মুলা, তাই না? চলো নেক্সট। 10/18 করে দেখবে 20% হবে। ঠিক আছে? এটা এই অঙ্কটার ক্ষেত্রে একটু বলে দিই, যে 5টা 6টা থাকলে হয় 20%, একটু মনে রাখবে। ঠিক আছে? 5টা কিনে 6টা কিনে 5টা বিক্রি করছে, সরি 6টা কিনে 5টা বিক্রি করছে। ধরো 4টা কিনে 3টে বিক্রি করলো, সেক্ষেত্রে হবে 33 পূর্ণ 1 3%। ওকে, এই টাইপের গুলো কিছু মনে রাখবে। 3টে কিনে 2টো বিক্রি করলো, তাহলে তার সেক্ষেত্রে লাভ হবে 50%। ওকে, 4টা কিনে 5টা বিক্রি করলো, সেক্ষেত্রে লাভ হবে 20%।
সরি, এটা ভুল হয়ে গেছে, ধরো 5টা কিনেছে, 4টা বিক্রি করেছে, হ্যাঁ, সেক্ষেত্রে লাভ হবে 25%। এতগুলো একটু মনে রাখবে, ঠিক আছে? সে কলা হতে পারে, লেবু হতে পারে, ডিম হতে পারে, যে কোনো জিনিস, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। চলো নেক্সট, 10/18 টাকা পয়সার অঙ্ক আছে। ওকে, সোজা। কি বলেছে দেখো, একটি থলিতে কিছু সংখ্যক 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা আছে। তাহলে 1 টাকা মানে হচ্ছে ₹1 50 পয়সা আর 25 পয়সার কিছু সংখ্যক মুদ্রা আছে একটা ব্যাগের মধ্যে। ওকে, যদি তাদের মূল্যের অনুপাত মানে ভ্যালু রেশিও দেওয়া আছে, ভ্যালু কত, 4:5:6, তাহলে আমাকে এনওসি নাম্বার অফ কয়েনটা বের করতে হবে। নাম্বার অফ কয়েন, এনওসি মানে হচ্ছে নাম্বার অফ কয়েন। একটা থলিতে তোমার 1 টাকার কিছু কয়েন আছে, 50 পয়সার কিছু কয়েন আছে, 25 পয়সার কিছু কয়েন আছে। ওকে, তো কোনটা কত আছে, 1 টাকা মিলে মোট 4 টাকা আছে, 50 পয়সা মিলে মোট 5 টাকা আছে, আর 25 পয়সাগুলো মিলে মোট 6 টাকা আছে। মানে দ্যাট মিনস তাদের একটা মূল্যের রেশিও, ভ্যালু রেশিও দেওয়া আছে। আমাকে কি চাইছে তাদের সংখ্যার অনুপাত, মানে নাম্বার অফ কয়েন কত আছে, 1 টাকা কতগুলো আছে, 50 পয়সা কতগুলো আছে, 25 পয়সা কতগুলো আছে। এনওসি নাম্বার অফ কয়েন বের করবো। তো দেখো, সমস্ত 1 টাকা কয়েনগুলো মিলে 4 টাকা হচ্ছে, মানে আমি ধরে নিলাম 4 টাকা, 4:5:6 রেশিও আছে, আমি ধরে নিলাম এটা 4 টাকা আছে, তার মানে নিশ্চয়ই 4টা কয়েন আছে। তবেই তো 4টা কয়েন 1 টাকা মিলে 4 টাকা, 50 পয়সা সব 50 পয়সা মিলে কত হচ্ছে 5 টাকা, তার মানে নিশ্চয়ই 10টা কয়েন আছে। সমস্ত 25 পয়সা মিলে হচ্ছে 6 টাকা, নিশ্চয়ই 24টা কয়েন আছে। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের রেশিও, কত না এনওসি রেশিও। তো এবারে নাম্বার অফ কয়েনের রেশিও, তবে এটা একটু কাটাকাটি করো, 2 দিয়ে কাটলাম, দেখো 2, 5, 12। তাহলে এইটাই হচ্ছে ওই থলিতে নাম্বার অফ কয়েন, মানে সংখ্যার অনুপাত, কতগুলো কোন সংখ্যা আছে। যেহেতু এটা আমি রেশিও ফরম্যাটে নিয়ে নিলাম, একটু কাটাকাটি করে দিলাম। বোঝা গেল? 1 টাকার কয়েন সবগুলো মিলে 4 টাকা হচ্ছে, নিশ্চয়ই 4টা কয়েন আছে। সবগুলো 50 পয়সা মিলে 5 টাকা হচ্ছে, নিশ্চয়ই 10টা কয়েন আছে, ডবল আছে। আর সবগুলো 25 পয়সা মিলে 6 টাকা হচ্ছে, 1 টাকায় 4টা 25 পয়সা হয়, তাহলে 6 টাকায় কত, 6/4 হবে। বোঝা গেল? চলো নেক্সট, 11/20। এই থলি বা কয়েনের এই টাইপের যে কয়েনের অঙ্কগুলো না, এরকম একটা টেবিল বানাবে, টেবিল বানিয়ে দেখবে দুটো হয়, কখনো দেখবে মূল্যের অনুপাত দেওয়া থাকবে, সংখ্যার অনুপাত চাইবে, দ্যাট মিনস ভ্যালু দেওয়া থাকবে, এনওসি চাইবে, আবার কখনো এনওসি দেওয়া থাকবে, ভ্যালু চাইবে, এই দুটো টাইপ হয়। ওকে, চলো নেক্সট, 11/20। আর এই টেবিলটা বানাতে পারলে কিন্তু তোমাকে যা কোশ্চেন বলবো তুমি কিন্তু সেটা ইজিলি এই টেবিল থেকে অ্যান্সার দিতে পারবে, তাই না? চলো কি বলেছে দেখি, দুটি সংখ্যার যোগফল 150, দুটি সংখ্যার যোগফল বলেছে 150 এবং তাদের গসাগু বলেছে 15। ওটা অপশন চেক হয়ে যাবে। সাম বলে দিয়েছে কত, 150, আর গসাগু বলে দিয়েছে কত, 15। অপশন কি কি আছে? অপশন আছে দেখো 60, 90, 30, 120, 75, 75, 45, 105। প্রথম কথা 60, 90 এর লসাগু 30 হবে, সরি গসাগু। 60 আর 90 যোগফল হতেই পারে 150, 60, 90 এর যোগফল 150 হতে পারে, কিন্তু গসাগু 15 হবে না, গসাগু কত হবে, 30 হবে, তাহলে এটা অ্যান্সার হবে না। 30, 120 এরও গসাগু 30 হবে। 75, 75 গসাগু 75 হবে, তাহলে একমাত্র 45 আর 105 যেটা যোগফলের 150 আর গসাগু হচ্ছে 15, এটাই হবে অ্যান্সার। গসাগু বের করে দেখবে 15 বেরাবে, 15 3 45, আর আই থিঙ্ক 15 7 105। ওকে, চলো নেক্সট, 12/22। 12/22। এক ব্যক্তি 24 কিমি দূরত্ব 3.5 ঘন্টায় কিছুটা পায়ে হেঁটে 4.5 কিমি পার ঘন্টা এবং বাকিটা বাইসাইকেলে চেপে 10 কিমি পার ঘন্টা গতিতে অতিক্রম করেন। ওকে, একটু বুঝে দিই, ধরো এটা টোটাল ডিস্টেন্স 24 কিমি। ব্যক্তি প্রথম থেকে কিছুটা কত দূরত্ব সেটা বলা নেই, কিছুটা হচ্ছে তোমার 4.5 কিমি পার আওয়ার গতিবেগে সাইকেলে গেছে
সরি পায়ে হেঁটেছে, হ্যাঁ কিছুটা এই প্রথমটা ধরো পায়ে হেঁটে, আর বাকিটা 10 কিমি পার আওয়ার গতিবেগ বাইসাইকেলে চেপেছে। যেতে তার টোটাল সময় লেগেছে এখান থেকে এতটা 3.12 ঘন্টা, তার মানে 3 ঘন্টা প্লাস 30 মিনিট বলতে পারি। 3.12 ঘন্টা মানে 3 ঘন্টা 30 মিনিট লেগেছে। ওকে, তো দেখো টোটাল ডিস্টেন্সটা আমি একটু ক্যালকুলেশন করবো, এবং কোনো ম্যাথের ফর্মুলা ইউজ করবো না, একটু জাস্ট কমন সেন্স লাগাও। এখানে দেখো কি আছে, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আমার 24 কিমি, একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে। এইখানে গতিবেগ দেখো দশমিকে দেওয়া আছে, তাহলে 4.5 1 ঘন্টায় এসে যাচ্ছে 4.5 কিলোমিটার, তার মানে 2 ঘন্টায় কত যাবে 9 কিলোমিটার। আমি জানি না 2 ঘন্টা গেছে কিনা, আমি জাস্ট ধরে একটা ক্যালকুলেশন করি, তা 2 ঘন্টায় একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, 9 পাচ্ছি পূর্ণ সংখ্যা, তাহলে আমি ধরে নিলাম সে প্রথমে হেঁটে গেছে 2 ঘন্টা, তাতে তার ডিস্টেন্স কত হয়েছে 9 কিমি। 1 ঘন্টায় 4.5 যায়, তার মানে 2 ঘন্টায় কত যাবে 9 যাবে, তাহলে 2 ঘন্টা চলে গেল, বাকি থাকলো 1 ঘন্টা 30 মিনিট। টোটাল টাইম তো আমার 3 ঘন্টা 30 মিনিট, তার মানে আমি 2 ঘন্টা অলরেডি হেঁটে নিয়েছি, তার মানে আমার বাকি থাকলো 1 ঘন্টা 30 মিনিট। তাহলে এই যে 10 কিমি পার আওয়ার, 10 কিমি পার আওয়ারে সে 1 ঘন্টা যাচ্ছে কত 10 কিমি, আর 30 মিনিটে যাবে অর্ধেক 5 কিমি, তাহলে 10 5 15 কিমি। তার মানে দেখো আমার 9 5 24 কিমি অ্যান্সার কিন্তু মিলে গেছে, টোটাল ডিস্টেন্স মিলে গেছে 9 5 24 কিমি। কি অ্যান্সার চেয়েছে ওই ব্যক্তি কত দূরত্ব পায়ে হেঁটে যায়, ওই ব্যক্তি কত দূরত্ব পায়ে হেঁটে যায়, সে পায়ে হেঁটে 9 কিমি গেছে, বাকি 15 কিমি সাইকেল চালিয়েছে। বোঝা গেল, জাস্ট মিলে গেল। যেহেতু পূর্ণ সংখ্যা আছে, আমি সেই বেসিক কনসেপ্টটা কাজে লাগালাম, যে এটাকে কোন সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলে পূর্ণ সংখ্যা হয়, শুধুমাত্র 2 দিয়ে। তাহলে একে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেখলাম 9 পাচ্ছি, আর বাকি 2 ঘন্টা চলে গেলে 1 ঘন্টা 30 মিনিট থাকলো, এখান থেকে 15 পাচ্ছি, যোগ করে 24 পাচ্ছি, মিলে গেছে। যদি না মিলতো তখন আমি ক্যালকুলেশন অন্য প্রসেসে করা যায়, একটা করে দেখাতাম। ঠিক আছে, চলো নেক্সট 13/23। কি বলেছে, একটি বন্যা ত্রাণ শিবিরে 1000 জন মানুষের 100 দিনের খাবার ছিল। টোটাল 1000 জন মানুষ আছে, এই 1000 জন মানুষের 100 দিনের খাবার একটা শিবিরে রাখা ছিল। 25 দিন পর 250 জন লোক অন্যত্র চলে যায়। ক্লাস 5 এর ম্যাথ, ঠিক আছে, পুরো ক্লাস 5 এর একটা বুকে আছে। ওকে, তাহলে 25 দিন পরে 250 জন লোক অন্যত্র চলে যায়, তাহলে বাকি লোকেদের অবশিষ্ট খাবার কতদিন থাকবে। এই যে অবশিষ্ট খাবার আর চলে যায়, এই টাইপের অঙ্ক প্রথমে করতে গেলে একটু মাথায় রাখবে কিভাবে করছি। দেখো, তা টোটাল আমাদের প্রথমে কতজন ছিল 1000 জন লোক, 1000 জন লোকের 100 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 100 দিন অলরেডি আমার 25 দিন হয়েছে, 25 দিন পর 200 জন লোক চলে গেছে, তাহলে 25 দিন আমি খেয়ে নিয়েছি, বাকি কত দিন, এই যে অবশিষ্ট দিনটা আছে না, এখান থেকে সবসময় বাকি বের করবে। তাহলে অলরেডি আমার 25 দিন খাবার হয়েছে, মানে খাওয়া হয়ে গেছে, 25 দিন পরে 250 জন চলে গেছে, তাহলে 25 দিন যদি খাওয়া হয়েছে, বাকি কত দিন পড়ে আছে না, বাকি পড়ে আছে 75 দিন। তাহলে 25 দিন পরে আমার কতজন চলে যাচ্ছে 250 জন, তাহলে 1000 মাইনাস 250, বাকি থাকলো কত 750। এই 750 লোকের এই যে বাকি যে খাবার পড়ে আছে সেটা কতদিন যাবে বের করতে হবে। তাহলে 75 ইন্টু, দেখো লোক সংখ্যা দিন সংখ্যা সবসময় কি হয়, ব্যস্ত সম্পর্ক হয়, লোক বেড়ে গেলে দিন কমে যাবে, লোক কমলে দিন বাড়বে, ব্যস্ত সম্পর্ক। যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে উপরের ভ্যালু মানে 1000 বাই নিচের ভ্যালু 750। কোশ্চেন মার্কের উপরে যেটা থাকবে সেটা সবসময় আগে লিখবো, ইন্টু ব্যস্ত সম্পর্ক হলে উপর বাই নিচ, আর সরল সম্পর্ক হলে তখন নিচেরটা বাই উপরেরটা। তো দেখো এখানে 0 0 কেটে গেল, 75 75 কাটলো, তার মানে বাকি খাবার বাকি মানুষের আর 100 দিন চলবে। বোঝা গেল, আর 100 দিন চলবে, খুব সহজে করা গেল। ঠিক আছে, চলো 14/24। কি বলেছে, অপর্ণার কাছে 4.50 টাকা দরে 36টি কমলা লেবু কেনার টাকা আছে। অপর্ণার কাছে 4.5 টাকা দরে 36টি কমলা লেবু টাকা মানে কমলা লেবু কেনার টাকা আছে। তাহলে তার কাছে মোট কত টাকা আছে না 4.5 ইন্টু 36, তার কাছে মোট এত টাকা আছে। কার, অপর্ণার কাছে। যদি প্রতিটি কমলা লেবুর দাম 90 পয়সায় বেড়ে যায় তাহলে সে কতগুলি কমলা লেবু কিনবে। ধরো তার কাছে এত টাকা আছে, তো হঠাৎ করে কমলা লেবুর দাম 90 পয়সা বেড়ে গেল, ছিল কত না, ছিল হচ্ছে এইটা 4.5 টাকা, 90 পয়সা এখনো বেড়ে গেল,
তাহলে যোগ করলে কত হবে? দ্যাট মিন্স 5.4, 5 টাকা 40 পয়সা এখন কমলা লেবুর দাম হয়ে গেছে। আগে যেটা ছিল 4.5 টাকা সেটা এখন হয়ে গেছে 5 টাকা। ক্লিয়ার? সেটা এখন কত হয়ে গেছে? 5 টাকা 40 পয়সা হয়ে গেছে। তো তার কাছে তো মোট এত টাকা আছে, তাহলে এত টাকায় এই 5.4 টাকা দরে কমলা লেবু কিনতে গেলে মোট কতগুলো কমলা লেবু কিনতে হবে? তারা কি করবো? 5.4 দিয়ে ডিভাইড করে দেবো। তো দেখো একটার পরে দশমিক, এখানে একটার পরে দশমিকটা তুলে দাও। ওকে, উপর নিচ তুলে দিলাম। তাহলে 9 5 45, 9 6 54, 6 6 36, 6 5 30। তার মানে তার কাছে যা টাকা ছিল ওই টাকায় 5 টাকা 40 পয়সা ধরে কমলা লেবু কতগুলো কিনতে পারবে? 30টা কিনতে পারবে। যেখানে সে আগে 36টা কিনতে পেরেছিল, দাম বেড়ে যাওয়ায় তার কমলা লেবুর সংখ্যা কি হয়েছে? কমে গেছে। এখন সে কতগুলো কিনতে পারবে? 30টা। চলো নেক্সট, 15/25। 15/25 এই পার্ট 1 এ আমরা টোটাল 18টা ম্যাথ করব, ঠিক আছে? দেন পার্ট 2, পার্ট 3। ওকে, আমি 3টে সেশনে প্রত্যেকটা সেকশনকে কমপ্লিট করে দিচ্ছি সেশনকে। ওকে, 15/25 কি বলেছে? একজন পুলিশ একটি চোরকে তাড়াতে শুরু করে। একটা চোরকে তাড়া করছে একটা পুলিশ। তো যে সময়ে চোরটি 5 ধাপ এগায়, মানে 5টা পা ফেলে, যে সময়ের মধ্যে চোরটি 5টি পা ফেলে বা 5 ধাপ এগায়, ওই সময়ে পুলিশটি 6 ধাপ অতিক্রম করে। নিশ্চয়ই তার মানে পুলিশের ধাপ বেশি আছে, মানে সে কি করবে? চোরকে ধরে নিতে পারবে। আবার পুলিশের 3টে ধাপ চোরের 6টা ধাপের সমান। পুলিশ 3টে পা ফেলে, 3বার পা ফেলে যতটা দূরত্ব এগাচ্ছে, সেখানে চোরটা তাকে সেই দূরত্ব অতিক্রম করতে 6টা ধাপ, 6বার পা ফেলতে হচ্ছে বা 6টা ধাপ যেতে হচ্ছে। তাহলে পুলিশ ও চোরের গতির অনুপাত চেয়েছে। তো এই টাইপের অঙ্ক যখনই থাকবে, এটা অনেক সময় কচ্ছপ, খরগোশ বা এই টাইপের দেয়, এই ধাপের দেয় পা ফেলার অঙ্কগুলো, ঠিক আছে? তো এগুলো এইভাবেই করছে, এটা মাথায় রাখবে। কার চেয়েছে আমাকে? পুলিশ ও চোরের চেয়েছে। পুলিশ আর চোর, থিফ, ওকে, এদের রেশিও চেয়েছে। তো এবারে দেখো প্রথম যে লাইনটা বলেছে, যে সময় চোরটি 5 ধাপ যায়, ওই সময় পুলিশটি 6 ধাপ অতিক্রম করে। ক্লিয়ার? প্রথম লাইনটা পেলে যার যেটা ভ্যালু, যেটা অ্যান্সার চাইবে, সেই রেশিওটা আগে সেই ফরম্যাটটা সাজাবো। চেয়েছে কি? পুলিশ ও চোরের, মানে পুলিশটা আগে, চোর। কিন্তু প্রথম লাইনটা বলেছে আগে চোরের বলেছিল, তাই চোরেরটা আগে লিখেছি, পুলিশেরটা পরে লিখেছি। ক্লিয়ার? আবার পুলিশের 3 ধাপ চোরের 6 ধাপের সমান। ওকে, এটা লিখে দিলাম দুটো লাইন, যে যার ভ্যালুটা নিচে শুধু লিখে দিয়েছি। লিখে এই যে দুটো মাল্টিপ্লাই করে লিখবো কোন দিকে? এদিকে। তাহলে 6 6 36। আর এই দুটো মাল্টিপ্লাই করে লিখবো কোন দিকে? এদিকে। 5 3 15। তো কাটাকাটি করলে হবে, দেখো আই থিঙ্ক মনে হচ্ছে 3 কাটবে, তাই তো? 3 হচ্ছে 12 3 36, 3 5 15, 3 কাটাকাটি করলো। তাহলে পুলিশ ও চোরের গতির অনুপাত কত? পুলিশ যেখানে গতি হচ্ছে, যদি 12 কিলোমিটার পার আওয়ার হয়, সেক্ষেত্রে চোরের গতিবেগ কত হচ্ছে? 5 কিলোমিটার পার আওয়ার। মানে এটা জাস্ট তোমাকে বোঝার জন্য বললাম। তাদের গতির অনুপাত হচ্ছে 12:5। তাহলে কিভাবে বের করেছি দেখেছো? যে যার ভ্যালুটাকে পরপর লিখেছি, দিয়ে একটা জিগজ্যাগ মেথড ইউজ করেছি। ওকে, চলো নেক্সট, 16/29। কি বলেছে? তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত 2:3:5 এবং তাদের বর্গের যোগফল। তার বর্গ কেন? 4, এটা 9, এটা হচ্ছে 25। এদের যোগফল কত হয়? 9 4 13, 13 15 হচ্ছে 38। বর্গের যোগফল কত বলে দিয়েছে? 950। তার মানে 38 ভ্যালু বলে দিয়েছে কত? 950। তাহলে একের ভ্যালু মনে কাটাকাটি করলে আই থিঙ্ক 25 হবে। তাহলে এটা কিন্তু একের ভ্যালু নয়, একের ভ্যালু হবে 5। যেহেতু এগুলো বর্গ করেছি আমরা, তাই এখানে আমাকে বর্গমূল করতে হবে। এটা একটু মাথায় রাখবে। একের ভ্যালু কিন্তু এখানে 25 নয়, এটা হচ্ছে 1 স্কোয়ার বাই x স্কোয়ারের ভ্যালু। যদি আমরা x দিয়ে করতাম সেক্ষেত্রে এটা চোখে পড়তো। তাই যখনই আমি এইভাবে 1 2 এই 1 ধরে করব, তখন একটু মাথায় রাখবে যেহেতু এটা বর্গ করেছি, তাহলে এখানে আমাকে বর্গমূল করতে হবে। তাহলে একের ভ্যালু আমি কত পেলাম? 5। কি চেয়েছি? সংখ্যাগুলো চেয়েছি। তাহলে সংখ্যাগুলো কি হবে? 5 2 10, এটা হচ্ছে 25, আর এটা হচ্ছে 15। তাহলে সংখ্যাগুলোর অনুপাত কি পেলাম? 10 15 25। অনুপাত নেই, সংখ্যাগুলো চেয়েছে, ঠিক আছে? কমা হবে 10 15 25। ওকে, অপশন সি হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট, বোঝা গেল? 31, 17/31। আর দুটো ম্যাথ করবো। ওকে, কি বলেছে?
একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কগুলির যোগফলের 4 গুণ থেকে 6 বেশি। আগে অপশন কি দেওয়া আছে দেখি, অপশনগুলো থেকে বলে দিই আগে। হ্যাঁ, 4 5 4 3 3 4 5 4। যদি অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে তাহলে মূল সংখ্যাটি 9 বৃদ্ধি পায়। দেখো এখানে স্থান যদি পরিবর্তন করি, অ্যাকচুয়ালি কি বলতে চাইছে একটু সেকেন্ড লাইনটা পড়ে আগে দুটো জিনিসটা কনফার্ম করি। দেখো সেকেন্ড লাইনটা কি বলছে, যদি অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে, দ্যাট মিনস ধরো আগে আছে 23, স্থান পরিবর্তন করলে হলো 32, তাহলে বলেছে মূল সংখ্যাটি 9 বৃদ্ধি পায়। এই সংখ্যাটা বেড়ে কত হয়ে গেছে, 9 হয়ে গেছে। তাহলে একে এটাও পারবে, এক্ষেত্রে দেখো সংখ্যাটা কমে যাবে। একে যদি আমি স্থান করি, পরিবর্তন করি, এখানে সংখ্যাটা কত হবে, 34 হবে। তার মানে এটা কি হচ্ছে, সংখ্যাটা কমে যাচ্ছে। আমাকে বলেছে সংখ্যাটা বাড়বে, তাহলে এটা অ্যান্সার হবে না। এক্ষেত্রে এটা কত হচ্ছে 43, এটা বাড়বে। এটা আবার কত হচ্ছে 45, কমে যাচ্ছে, এটা হবে না। আর এক্ষেত্রে কত হচ্ছে 54, এটা বাড়ছে। তো দুটো অপশন দেখো আমি কি বললাম, লাস্ট লাইনটা পড়ে শুধু বুঝবে। যদি অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে তাহলে মূল সংখ্যাটি 9 বৃদ্ধি পায়। স্থান পরিবর্তন করে কত পাচ্ছি 54, বেড়ে যাচ্ছে। তার মানে এটা অ্যান্সার হতে পারে, মেবি। এটা কি হচ্ছে দেখো সংখ্যা কমে যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে 43 যেটা ছিল ওটা অপশন হবে না। এবং লাস্টেটাও দেখো এটাও কমে যাচ্ছে, 54 ছিল 45 হচ্ছে, মানে কমে যাচ্ছে। তাহলে এটাও অ্যান্সার হবে না। অ্যান্সার আমার অপশন এ আর অপশন সি হতে পারে। অপশন এ আর অপশন সি হতে পারে। এখন আমি অপশন এ কে নিয়ে কাজ করব। কি বলেছে প্রথম লাইনটা দেখো, একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কগুলির যোগফলের 4 গুণ থেকে 6 বেশি। কি ছিল আমার 45 ছিল, মূল সংখ্যা কোনটা ছিল 45। তাহলে 45-এর অঙ্কগুলির যোগফল কত হচ্ছে বলো তো, অঙ্কগুলির যোগফল 9, যোগফলের 4 গুণ, 9 4 36, 6 বেশি। 36-এর সাথে 6 যোগ করলে 45 হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হবে না। এটা করে দেখো, অঙ্কগুলির যোগফল কত 7, 4 3 7, এর 4 গুণ 7 4 28, 6 যোগ করে দাও, দেখো 34, মিলে যাচ্ছে। তার মানে এটাই হবে অ্যান্সার। বোঝা গেল কিভাবে বের করলাম। সেকেন্ড লাইন থেকে দুটো অপশনকে আউট করে দিলাম। ওখানে 9 বৃদ্ধি বলেছিল, এখানে দুটো অপশন বি আর অপশন ডি করে দিচ্ছি, আমার 9 কমে যাচ্ছে, তাহলে হবে না। বাকি থাকলো এই দুটো থেকে ফার্স্ট লাইনে যে কন্ডিশন দেওয়া আছে সেখান থেকে আমি দেখলাম প্রথম এটা অ্যান্সার হবে না, দ্বিতীয়টা অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো নেক্সট এবং লাস্ট অফ পার্ট 1, 18/32। এইভাবে কোন অঙ্কগুলো ক্যালকুলেশন করতে হবে, কোনগুলোকে অপশন টেস্ট করতে হবে, সেগুলোকে নিজেকে একটু মানে বুঝতে হবে। এই অঙ্কটাকে যদি আমি এক্স ওয়াই ধরে করি, এটা অনেক বড় হয়ে যাবে। আমার দরকার হচ্ছে কম সময়ের মধ্যে অ্যান্সার। আমাকে কি প্রসেস করছি, কি করছি, ওটা কিন্তু কোনো ম্যাটার করে না, ঠিক আছে? আমাকে শুধু দেখতে হবে অ্যান্সারটা কত জলদি আমি কিন্তু বের করতে পারি। চলো নেক্সট, 18/32। এটা মুখস্থ করতে হবে, এটা করার কিছু নেই, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। দেখো কি বলেছে, একটি 3 অঙ্কের সংখ্যা থেকে আর একটি সংখ্যা যেটি মূল সংখ্যার অঙ্কগুলির বিপরীত ক্রমে সাজিয়ে পাওয়া যায়। একটি 3 অঙ্কের সংখ্যা ধরো এক্স ওয়াই জেড, আর একটা সংখ্যা যেটা এই সংখ্যাটাকে জাস্ট উল্টে দিব, দ্যাট মিনস জেড ওয়াই এক্স। ঠিক আছে? এই যে দুটো সংখ্যা পেলাম, এদের ডিফারেন্স বা বিয়োগফল কি বলেছে, যে সংখ্যাটি পাওয়া গেল তা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। মানে এদের ডিফারেন্স বা বিয়োগফল সর্বদা 99 দ্বারা বিভাজ্য। সর্বদা কত দ্বারা বিভাজ্য? 99 দ্বারা বিভাজ্য। একটি 3 অঙ্কের সংখ্যা যেটা যে কোনো সংখ্যা এক্স ওয়াই জেড যা খুশি হতে পারে, এবং তাকে উল্টাবো, ঠিক ক্রমটা উল্টে দেবো। একটা এক্সাম্পল ধরে, ছোট একটা এক্সাম্পল ধরে করি, ধরো 1 2 3, একে উল্টে দিলে কি পাবো 3 2 1, তাহলে এটা বড়, তাহলে এখানে 1 2 3 নিচে লিখে বিয়োগ করো, তো বিয়োগ করে দেখো কত পাচ্ছি। একশো আটানব্বই দেখো 99 দ্বারা ভাগ যায়, তাই? তাহলে এটা সবসময় সর্বদা কিন্তু 99 দ্বারা ডিভিজিবল। ওকে, তো এই জিনিসগুলো ছোট ছোট একটু ম্যাথগুলো একটু দেখার চেষ্টা করো, এবং এগুলো খুবই ইজি, মানে খুব
শর্ট প্রসেসে আমি করে দিলাম, অনেকটা দেখো কম সময়ের মতো হয়ে গেছে। ভিডিওগুলোকে বারবার দেখো এবং কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? আমি আগেও বলেছি এখনো বলছি যে তুমি কোন প্রসেসে অঙ্ক করছো সেটা কেউ দেখতে যাবে না, তোমাকে দেখতে হবে যে ওই সময়ের মধ্যে তুমি কতগুলো করছো। ম্যাক্সিমাম যতগুলো ম্যাথ তুমি করতে পারবে তোমার স্কোর তত বেশি হবে। তাহলে আমাকে এখানে সময়টা মানে খুব খুব ইম্পর্টেন্ট। এখানে তুমি কোন প্রসেস এক্স ধরছো, ওয়াই ধরছো, এ ধরছো, বি ধরছো, ডাজ নট ম্যাটার। ওকে, আমাকে দেখতে হবে যে তুমি কিভাবে তুমি অপশন চুরি করছো, কি অপশন চেক করে করছো, কি করে করছো, আমার জানার দরকার নেই। আমাকে শুধু একটা জিনিস দেখতে হবে যে তুমি ওই সময়ের মধ্যে কতগুলো ম্যাথ করেছো। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে পার্ট 2 এর সাথে। ওকে।